বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি ডিজিএফআই এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এনএসআই যেমন ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের আইএসএস এবং ইসরায়েলের মোসাদ, বাপের আমেরিকার সিআই, বাপের কানাডার MI-20 বা আপের ব্রিটিশ MI-26 বলেন, বা রাশিয়ার SFC বা ইরানের IRGC। দেখেন, এই গোয়েন্দা সংস্থা এক এক দেশের গোয়েন্দা সংস্থারা এক একভাবে তাদের প্রভাব বিস্তার করে এবং ওই রাষ্ট্রগুলোতে এবং এর ভূ রাজনীতিকের ক্ষেত্রে গোয়েন্দা বৃত্তি এবং তার পর্যালোচনার পরেই ওই সরকার তার পদক্ষেপ গ্রহণ করে এবং কোন দেশের সাথে কোন রকমের প্রভাব শত্রু মিত্র চেনা। এই শত্রু মিত্র কীভাবে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আপনি তৈরি করে এবং এই গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে তাদের প্রভাব বিস্তার করে, এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই ভারতের গোয়েন্দা সংস্থাকে কিভাবে আপনার তাদের প্রভাব বিস্তার করছে এবং ভারতের ভিতরে প্রভাব বিস্তার করছে, এটা তাজ্জব ব্যাপার। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা এতটা ট্যালেন্ট, যেটা ভারতের গোয়েন্দা সংস্থা আপনার কখনোই টের পায় নাই। এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই ভারতের আপনার সেনাবাহিনী এবং ভারতের গোয়েন্দা সংস্থা যেটা অ্যানালাইসিস অ্যান্ড উইং, এই অ্যানালাইসিস অ্যান্ড উইংয়ের ভিতর যেভাবে বাংলাদেশের ডিজিএফআই ঢুকে পড়ছে এবং ভারতের সেনাবাহিনীর ভিতর বাংলাদেশের ডিজিএফআইয়ের এবং এনএসআইয়ের অনেক প্রভাবশালী এবং মানুষ তাদের ভিতরে ঢুকে গেছে। কিভাবে এই নেতাদের এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে ভারতের গোয়েন্দা সংস্থার ভিতরে ঢোকা দেওয়া হয়েছে এবং ভারতের সেনাবাহিনীর ভিতর প্রভাব বিস্তার সৃষ্টি করা হয়েছে। দেখেন, ভারতের সেনাবাহিনী একটা বড় সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে কিভাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তার প্রভাব বিস্তার করতেছে এবং এই প্রভাবগুলো এবং অল্প কিছুদিনের মধ্যেই এই প্রভাবের প্রতিফলন বিশ্ব মানুষ দেখতে পারবে যে বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কতটা প্রভাব বিস্তার করতে পারে। তার প্রভাবের কারণে ভারতের বড় গোয়েন্দা সংস্থাগুলো মাথা নিচু করতে পারে। কারণ ভারতের সেনাবাহিনীর যে এই ভিতরে বাংলাদেশের 200 জন গোয়েন্দা সংস্থা প্রভাব কাজ করতেছে এবং এই ভারতের সেনাবাহিনীর এজেন্সির ভিতর এবং ভারতের সেনাবাহিনীর সদর দপ্তর বাহিনী, ভারতের সেনাবাহিনীর প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটাই ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ওখানে প্রভাব বিস্তার করতে পারতেছে। আপনার এই প্রভাবগুলো কিভাবে বিস্তার করতেছে দেখেন, যে ভারত যখন আওয়ামী লীগ নেতাদেরকে আপনার ভারতে পালা যায়, তার সাথে বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ সাজা ভারতে পালা যায় এবং এই পালা যা তারা হলো এই ভারতের সেনাবাহিনীর ভিতরে ঢুকে যাচ্ছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং, যেটাকে বলে সংক্ষিপ্ত এই রর ভিতর প্রভাব বিস্তার করতেছে। এই প্রভাবগুলো বিস্তার আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে বাংলাদেশের ভারত নিজেই টের পাবে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা এনএসআই তাদের প্রভাব কি, তারা কিভাবে ভারতের গোয়েন্দা সংস্থাকে তার প্রভাব এবং প্রতিপালন স্থাপন করে এবং তাদের নকশা অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা চলবে। আগামী 10 বছরের মধ্যে ভারতের সেনাবাহিনী ভারতের গোয়েন্দা সংস্থা টের পাবে। কারণ দেখেন, যে ভারতের গোয়েন্দা সংস্থা নিজেরাই ভাবে অনেক চালাক এবং তারা ভাবে তারা দুর্দর্শ পারদর্শী, কিন্তু বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ডিজিএফআই এনএসআই তাদের সাথে প্রভাব বিস্তার করতে বেশি পারে। কারণ ভারতের যে শখ এবং অ্যাপেলের যে চরকা, যে লাঠি যেটা ঘোরায়, যে সুতা তোলে চরকা, এই চরকার ভিতর এবং সুতাকে কিভাবে মোটিভেশন করা যায় বাংলাদেশের ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থা খুব ভালো করে জানে। এই চরকার লাঠিগুলোকে কিভাবে তেল দিতে হয় এবং চরকাকে কিভাবে ঘুরাতে হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো খুব ভালো মনোযোগী।
এখন যারা ভারতের বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ভারতের সেনাবাহিনীর ভিতরে প্রভাব ঢুকে গেছে, তারা কিভাবে প্রভাব বিস্তার করবে এবং কিভাবে তাদের মাঝে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করবে, আগামী 10 বছরের মধ্যে কিভাবে ভারতের এই সেনাবাহিনীর ভিতর বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রভাব বিস্তার করবে, অনেকে জানতে চাচ্ছে যে কিভাবে প্রভাব বিস্তার করবে এবং কিভাবে তারা তাদের ভিতরে এই যে আপনার পরিচালনা করবে। এখানে কি আপনার সিআইএর হাত থাকবে বা পাকিস্তানের আইএসের হাত থাকবে বা তুরস্কর গোয়েন্দা সংস্থার কোনো হাত থাকবে, না শুধু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নিজস্ব ক্ষমতায় ওখানে প্রবেশ করবে? এখানে কোনো একটা বিষয় আছে। এখন যদি ওরাই ভারত ভাবতেছে যে তুরস্কর গোয়েন্দা সংস্থা নিয়ে বাংলাদেশ আইগা যাচ্ছে বা পাকিস্তানের আইএসকে সামনে নিয়ে আইগা যাচ্ছে বা আপনার আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইকে নিয়ে আইগা যাচ্ছে আসলে, বা চীনের এই গোয়েন্দা সংস্থা নিয়ে আইগা যাচ্ছে, এটা ভারত মনে করতেছে। কিন্তু ভারত নিজেরাই ভুল করতেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে। এখন এই আওয়ামী লীগের যে 50,000 লোক বা 1 লক্ষ লোক যারা ভারতে চলে গেছে, এই আওয়ামী লীগের লোকের সাথে বাংলাদেশের ডিজিএফআই এনএসআই এর অনেক লোকে আওয়ামী লীগ সাইজা গেছে এবং তারাই ওই দেশে যা প্রভাব বিস্তার করবে, ওই দেশে তার পরিচালনা করবে, এই দেশে তার শক্ত অবস্থান তৈরি করবে এবং এই প্রতিফলন দেখতে পারবে বাংলাদেশের মানুষ আগামী 10 বছরের মধ্যে। কারণ ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং, তার প্রভাবকে খর্ব করতে হবে। এই প্রভাব তারা যে দেখেন আমেরিকা যা এই যে ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্ত হত্যা করতেছে, কানাডাতে যা আপনার ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্ত হত্যা করতেছে, এইটা আপনার পাকিস্তানে যা ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্ত হত্যা করছে, আপনার ইসরায়েল ফিলিস্তিনি এবং আপনার জর্ডানও লেবাননের যাওকল আপনার ভারতের গোয়েন্দা সংস্থা তার প্রভাব বিস্তার করতেছে। ইরানের যে তাদের ভারতের গোয়েন্দা সংস্থা প্রভাব বিস্তার করতেছে। এখন এই সব দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের যে তথ্য আদান প্রদান, তাদের ভাব সরবরাহ, তাদের ইচ্ছার প্রতিফলন, এই ইচ্ছার প্রতিফলন এবং ভাব সরবরাহগুলো কিভাবে তার প্রতিস্থাপন করবে এবং কিভাবে তাদের করবে। যেমন ধরেন এই যে ভারত, এই পুরাটাই ভারত। এই ভারতের এই পাশে হলো ধরেন বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রামের পাশে 24 নগর, 24 পরগনা, এই যে কলকাতা, আপনার এই যে মুর্শিদাবাদ, আপনার এই ময়মনসিংহের দিকে আসাম, ত্রিপুরা এই দিকে, আবার এই যে রংপুর, দিনাজপুর বাংলাদেশের, তারপরে হলো আপনার 7 সিস্টার। এখানে ভারতের প্রভাব কিভাবে আপনার খর্ব করা যায় এবং তাদেরকে কিভাবে আপনার তাদের ভিতরের মানুষকে কিভাবে ব্যবহার করা যায় এবং তাদের দিয়েই তাদের দিল্লিকে দখল করা যায়। বাংলাদেশ কখনোই ছোট রাষ্ট্র দিল্লিকে দখল করতে পারবে না। ভারতের জনগণকে দিয়েই এটা আপনার দিল্লি দখল করা হবে এবং ভারতের জনগণই দিল্লি দখল করবে, বাংলাদেশ শুধু হাততালি দিবে। যেমন শেখ হাসিনাকে আওয়ামী লীগ 1971-44 সালের থেকে যেমন শেখ মুজিবুর রহমানকে আস্তে আস্তে গড়ে তুলছে এবং পরবর্তী পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উপযুক্ত তৈরি করছে, সেই রকম বাংলাদেশের নেতারা এখন যেটা করবে যে এই যে 24 পরগনা বা এই যে আসাম, এই ত্রিপুরা, এখানে 19টা রাজ্যে মাওবাদী, নকশালবাদী বলেন এবং ত্রিপুরা বলেন, আপনার ইয়েরা বলেন, তারা মণিপুর বলেন, এই এলাকাগুলো তাদের প্রভাব বেশি। এই 29টা রাজ্যকে তারা স্বাধীনতা চায় এবং তাদের প্রভাব বিস্তার করতে চায়। কারণ এই প্রভাবগুলো কিভাবে বিস্তার হবে আগামী 5 বছর বা 10 বছর পরে। ধরেন এবারের নির্বাচনে ভারতে এখানে কলকাতা বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, মুর্শিদাবাদ বলেন, এই রাজ্যগুলোতে এই যে আপনার মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস পরাজিত হতে পারে। কারণ এখানে হলো আপনার বিজেপির জনপ্রিয়তা বেশি। এখানে যদি বিজেপি যদি আপনার জনপ্রিয়তা বেশি হয়, বিজেপি যদি এখানে সরকার গঠন করে, এখানে তৃণমূল কংগ্রেস বলেন, বামপন্থী বলেন, তখনকার আপনার ডান বলেন, আপনার এই যে জাসদ বাসদ বলেন, এই আপনার এই লোকগুলো তখন তাদের হলো ঐতিহ্য হারা যাবে।
এবং তাদের যেমন মমতা ব্যানার্জি যদি কলকাতা হাইরা যায় নির্বাচনে, বা আপনি যেমন এবার মুর্শিদাবাদে আপনার বিজেপি সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত জয়লাভ করছে। অন্যদিকে এখন যদি কলকাতা যদি এখানে বিজেপি নির্বাচনে জয় হতে পারে, সেখানে জন্য বাংলাদেশের জন্য আরো সুবিধা হবে এবং বাংলাদেশে তার প্রভাব আরো বেশি বিস্তার করতে পারবে ভারতবর্ষে। কারণ ভারতকে কিভাবে এখানে প্রভাব বিস্তার করবে এবং সে কিভাবে এখানে আপনার এবং তৃণমূল কংগ্রেসকে আপনি সামনে আনবে এবং এখানে নির্বাচনে বিজেপিকে জিতা দিবে। এখানে বিজেপি বাংলাদেশ যেটা করবে এবং আগামী নির্বাচনে আবার বিজেপিকে ক্ষমতা আনবে। বাংলাদেশের জনগণ বা পাকিস্তান বলেন, চীন বলেন এবং যেগুলো গোয়েন্দা সংস্থা প্রভাবশালী রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের মানুষগুলো বিজেপিকে ক্ষমতা আনবে এবং এই যে রাজ্যগুলোতে কলকাতা বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, বা এই রাজ্যগুলোর তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি বলেন, আপনার বামপন্থী, এই নির্বাচনগুলোতে যদি তাদেরকে হারা দেওয়া যায় বা যদি এখানে বিজেপিকে ক্ষমতায় আনা যায়, কারণ এখানে অনেকে বলতে পারেন যে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা বেশি, কলকাতা মমতা ব্যানার্জি জিততে পারে, কিন্তু এখানে মমতা ব্যানার্জিকে হারা দিতে হবে। এখানে যদি মমতা ব্যানার্জিকে যদি হারা দেওয়া যায়, এখানে সরকার গঠন করবে বিজেপি। যখনই বিজেপি এখানে সরকার গঠন করবে, এই যে এখন যেখানে কংগ্রেস যেখানে সরকারে আছে, সেই জন্য নকশালবাদী, মাওবাদী বলেন, ত্রিপুরা বলেন, এই যে তারাকুল নিউট্রালে আছে। যখনই এখানে কংগ্রেস হাইরা যাবে, বিজেপি জিতে যাবে, তখন এই যে মাওবাদী, নকশালবাদী, ত্রিপুরা বা দিলীপ বড়ুয়া, এই বড়ুয়া, তাদেরকে আবার সামনে আসছে, ব্যাকফুটে আসবে। কারণ এখানে কংগ্রেসের অস্তিত্ব এই রাপের লড়াই হবে। কারণ কংগ্রেস যদি এখানে হাইরা যায়, এখানে যদি কংগ্রেসের অস্তিত্বকে নিয়ে যখন হাইরা যাবে, তখনই কংগ্রেস এই মাওবাদীকে সমর্থন দিবে, নকশালবাদীকে সমর্থন দিবে। কংগ্রেস কি করবে? কংগ্রেসের তাহলে এখানে তখন তাদের ভিতরে যখন আপনার ভারত যেমন নরেন্দ্র মোদীর বা RSS, কারণ এখানে বিজেপির দুইটা শাখা আছে, যেমন বাংলাদেশের জামাত ইসলামী যেমন ছাত্র শিবির, বা যেমন আওয়ামী লীগ যেমন মূলধর, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, এই লীগ, ওই লীগ, ধান্দা লীগ, পান্ডা লীগ, বা এদের চাঁদা লীগ, ওই লীগ আছে, অনেক লীগ আছে না, যে মূলধর এবং শাখা দল এক। যেমন আপনার বিএনপিকেই ধরেন, বিএনপি আপনার হলো একটা মূলধর, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, নারী দল, যুব দল, এইরকম আছে। এরকম বিজেপিতে থেকে যেমন RSS হলো মূল দল। RSS যেখানে মূল দল, এখানে বিজেপি RSS থেকে যেমন নরেন্দ্র মোদী, আদবানি ধরেন, তাদের যে নেতারা, এই আদবানি, নরেন্দ্র মোদী, তারা RSS থেকে আসছে। এই যে RSS থেকে যদি যখনই আসে, এখন এই যে একটা বিষয় দেখেন যে RSS এর ভিতরে এবং এখানে দণ্ড লাগছে। কি দণ্ডটা কি? এখানে অমিত শাহ আছে, এখানে বা উড়িষ্যা, বিহারের যে মুখ্যমন্ত্রী সে আছে, তারা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে চায়। এখন যদি নরেন্দ্র মোদীকে এখানে আনা যায়, তাহলে এখানে হলো তাদের ভিতরে প্রধানমন্ত্রী নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এখানে এই আপনার যে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছে, এই আপনার হরজিত সিং আছে, আপনার পররাষ্ট্রমন্ত্রী, এখানে বা আপনার এই যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আপনার হিন্দুবাদী নেতা যেটা বলে, এখানে তারা প্রধানমন্ত্রী নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। এখানে যদি দ্বন্দ্বশী প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর অলরেডি 85 বছর হয়ে গেছে, কারণ RSS এর যে তাদের যে নিয়ম, সংবিধান, এই RSS সংবিধান নরেন্দ্র মোদীকে নিজেই ভাঙছে। নরেন্দ্র মোদী তার ক্ষমতার ভিত্তিতে RSS তার সংবিধান সবই ভাঙ্গা পালাইছে। কারণ যেখানে 85 বছর হলে কেউ নির্বাচন করতে পারে না, সেখানে RSS এর এবং নরেন্দ্র মোদী নিজের ক্ষমতা বলে তার ইচ্ছা মতন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংবিধান পরিবর্তন আনছে। এখানে যেখানে সংবিধান পরিবর্তন আনছে, পরবর্তী যে নেতা অমিত শাহ বলেন বা দিলীপ বড়ুয়া বলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্থান সিং বলেন, আপনার উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী এই যে আপনার তাকে বলেন, তাদের বয়সগুলো এখানে অলরেডি 80 আপ হয়ে গেছে, 83 বছর, কারোর 84 বছর। যেমন অমিত শাহর বয়স হলো 84 বছর হয়ে গেছে, রাজস্থান সিং এর বয়সগুলো 82 বছর হয়ে গেছে। এখানে নির্বাচন 27 সালে, এখানে যখন নির্বাচনের 27 সালে হবে ভারতের, এই নেতাদের বয়স কত হবে? 85 বছরের প্রায় হওয়া যাবে। এখানে নরেন্দ্র মোদী তার সংবিধান অনুমতি নিয়ে যদি আবার সে ক্ষমতা আসে, সেখানে তাদের ভিতর দ্বন্দ্ব হয়ে যাবে। এখানে
এই যে কলকাতা, আসাম, ত্রিপুরা বা এই রাজ্যগুলোতে যদি নরেন্দ্র মোদী ক্ষমতা আসে, এখানে একটা তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব, বা অন্যদিকে তাদের এই যে সংবিধান, আরএসএস যে সংবিধান আছে, এই সংবিধান নিয়ে তাদের যে নেতা ক্রেডিট আগামী কারা প্রধানমন্ত্রী হবে এই 85 বছর, এই 85 বছর নিয়ে একটা দ্বন্দ্ব লাগবে। এখান থেকে যেটা এদের ফায়দা আদায় করবে বাংলাদেশের ডিজিএফআই বা এনএসআই, তারা এই প্রভাবকে বিস্তার করবে এবং এই সেই ফায়দা নিবে, এবং আগামী 10 বছর এই 10 বছরের মধ্যে এই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দিল্লির প্রভাব বিস্তার করবে, এবং দিল্লিতে কে সরকার হবে, এই যে কলকাতায় কে সরকার হবে, আসামে কে সরকার হবে, এই যে 24 পরগনা কে সরকার হবে, আপনার এই কাশ্মীরে কে সরকার হবে, আপনার ইয়েতে কে হায়দ্রাবাদে কে সরকার হবে, আপনার পাঞ্জাবে কে সরকার হবে, এটা নির্ধারণ করবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। কেন করবে? যেমন হায়দ্রাবাদ এবং আপনার পাঞ্জাবের কথাই যদি বলি, যে হায়দ্রাবাদ এবং পাঞ্জাব তারা স্বাধীনতা চাচ্ছে এবং বহু বছর ধরে তারা লড়াই করতেছে। হায়দ্রাবাদের এবং পাঞ্জাবের যে শিখ সম্প্রদায় অনেক আপনার কানাডা এবং আমেরিকা বসবাস করে, এবং কানাডাতে একজন হায়দ্রাবাদের এই যে প্রভাবশালী নেতা, তাদেরকে হত্যা করে কে? ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস র। তারপরে থেকে কানাডার সাথে এবং আমেরিকার সাথে একটা দ্বন্দ্ব, এবং এই ভারতের সাথে। এখানে অন্যদিকে দেখেন যে চীন এবং পাকিস্তান এবং বাংলাদেশ নতুন এয়ারলাইন্স তৈরি করতে চাচ্ছে। এখানে যেখানে ভুটান, নেপাল এবং এই যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার এমুরা দেখা যায় যে এবং থাইল্যান্ড রাজ্যগুলোকে চীন যদি তার প্রভাব যেভাবে বিস্তার করতেছে, এখানে তারা এখন প্রভাব বিস্তার করতে পারে। এখানে যদি ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান নতুন এয়ারলাইন্স যে তৈরি করছে, অন্যদিকে তুরস্ক দেখেন, তুরস্কর সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে, বা ইরান যুক্ত এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের প্রভাব বিস্তার হচ্ছে। এখানে তারাই চাবে যে বাংলাদেশ তাদের প্রভাব বিস্তার করতে পারে, এবং বাংলাদেশ তার প্রযুক্তি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের প্রযুক্তিগুলো উন্নয়ন করবে, এবং ভারত তার প্রভাবকে কিভাবে খর্ব করা যায় আগামীতে এই প্রভাব এবং এই চিন্তাই করবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।